আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই পর্বে তোমাদের রোড টু মিশন 100 সাজেশনের চতুর্থ অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আমরা সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। এইটার অ্যান্সার কি হবে সেই অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা দেখি আমাদের প্রশ্ন হিসেবে কি কি থাকছে এখানে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কি হবে। দেখো এখানে ফার্স্ট প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তো আমরা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলটা কিন্তু অনেক চড়াই উৎরাই পেরে আমাদের চড়াই উৎরাই পার হয়ে আমাদের কাছে এসেছে। এখন আমরা ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি ধরি। তো এখানে এই কথাটাই বলতেছে, দেখো যে ইলেকট্রন বিন্যাসী হলো সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো মৌলের পারমাণবিক অবস্থা বুঝতে পারি, অর্থাৎ যে পরমাণুর যে অবস্থা সেই অবস্থাটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এটি ব্যবহার করে মৌলটি কোন পর্যায়ে ও কোন গ্রুপে অবস্থিত তা নির্ধারণ করা যায়। পারমাণবিক ভর দেখে যদি পর্যায় সারণীর অবস্থা নির্ণয় করা হয় তাহলে পটাশিয়াম এবং আর্গনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল। কেননা পটাশিয়াম এর ভর কম, সে আগে যাবে, আর্গনের ভর বেশি, সে পরে আসবে। তো এর মতো কিছু মৌলের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়, কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসরণ করলে এমন কোনো সমস্যা হয় না এবং মৌলের সঠিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয়। তাই ইলেকট্রন বিন্যাসই কি পর্যায় সারণীর মূল ভিত্তি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা গ্রুপ ও পর্যায় নির্ণয় করি তাতে আমাদের কোনো সংশয়, কোনো কনফিউশন, কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই বলা যায় যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে। আমরা ইলেকট্রন বিন্যাস বাদে অন্যান্য যে সিস্টেমগুলো থাকে যে আগে ভরের ভিত্তিতে সাজাতাম বা আরও এই যে স্টেপগুলো ছিল সেই স্টেপগুলো আসলে ভুল প্রমাণিত হওয়াতে ফাইনালি আমরা ইলেকট্রন বিন্যাসের উপরে সবাই এগ্রি করেছি যে না, ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি হবে। নেক্সট প্রশ্ন দেখো, হিলিয়ামকে গ্রুপ 2-তে রাখা হয়নি কেন? ফাইন, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দিব। আমাদেরকে অবশ্যই প্রশ্নের অ্যান্সারের সময় খেয়াল রাখতে হবে কোনো একটা বস্তুকে বা কোনো একটা মৌলকে আমরা গ্রুপে দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় কনসিডার করি। নাম্বার 1 তার ভৌত ধর্ম, খেয়াল করো, নাম্বার 1 তার ভৌত ধর্ম আর নাম্বার 2 তার রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই দুইটা বিষয়ের প্রতি ফোকাস দেওয়া হয়। আচ্ছা, এখন ভৌত ধর্ম কি কি হতে পারে? দেখো, ভৌত ধর্ম হতে পারে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে ভৌত অবস্থা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ভৌত অবস্থা বলতে কঠিন, তরল, গ্যাসীয় কিনা এরকম কিছু হতে পারে। আর রাসায়নিক ধর্ম হিসেবে হতে পারে কি? রাসায়নিক ধর্ম হিসেবে হতে পারে ইলেকট্রন বিন্যাস। কি হতে পারে? ইলেকট্রন বিন্যাস, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে বিক্রিয়া। তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে রাসায়নিক ধর্ম হিসেবে সে গ্রুপ 2-তে স্থান পায়। ইলেকট্রন বিন্যাস তার গ্রুপ 2 এর মতো হওয়া উচিত, কিন্তু হিলিয়ামের ভৌত ধর্ম গ্রুপ 2 এর মতো একদমই না। আমরা হিলিয়ামের জন্য ফোকাস করি কাকে? ভৌত ধর্মকে। হিলিয়ামের জন্য আমরা ভৌত ধর্ম ফোকাস করি কারণ হিলিয়ামের ভৌত অবস্থা কি? গ্যাসীয়, নিষ্ক্রিয়, এগুলো সবই ভৌত অবস্থা, ঠিক আছে? গ্যাসীয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করে, এগুলো সবই এই হিলিয়ামের ভৌত অবস্থা। এবং এরকম ভৌত অবস্থার কারণে কিন্তু হিলিয়াম গ্রুপ 2-তে স্থান না পেয়ে গ্রুপ 18-তে স্থান পেয়েছে। আচ্ছা, সো যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে, এই তো এখানে এই কথাটা বলছে যে এটার সাথে গ্রুপ 2 এর মিল নাই, এই জন্য। আচ্ছা, দেন হিলিয়ামকে 18 নং গ্রুপে রাখা হয় কেন? সিমিলার টাইপের কোশ্চেন, যে হিলিয়ামকে কেন আমরা গ্রুপ 18-তে স্থান দিই? কারণ হিলিয়ামের ভৌত ধর্ম গ্রুপ 18 এর মতো। গ্রুপ 18 এর ভৌত ধর্ম কীরকম? গ্যাসীয়। গ্রুপ 18 এর ভৌত ধর্ম কীরকম বলো তো? নিষ্ক্রিয়, তাই না? তাহলে হিলিয়ামের ভৌত ধর্মের সাথে গ্রুপ 18 এর ভৌত ধর্মে মিল পাওয়া যায় বিধায় হিলিয়ামকে গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়। আর স্থান দেওয়া হয় না কারণ গ্রুপ 2 এর ভৌত ধর্মের সাথে হিলিয়ামের ভৌত ধর্মের মিল পাওয়া যায় না। ওকে, তো আমরা এটাই ব্যাখ্যা করে দিব। তো যাচ্ছি এটা, তাহলে আশা করতেছি এটা বুঝছো যে গ্রুপ 18-তে যাওয়ার মূল কারণ সে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা, হাইড্রোজেনকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে কেন? ভালো প্রশ্ন, আমরা যাচ্ছি। দেখো হাইড্রোজেনের বেলায় এটা আবার অপোজিট হয়ে যাচ্ছে, খেয়াল করো। হাইড্রোজেনের বেলায় আবার এই ধর্মটা বিপরীত। যেরকম হাইড্রোজেন হচ্ছে অধাতু, হাইড্রোজেন একটি অধাতু, ঠিক আছে, এবং গ্যাসীয়। হাইড্রোজেন একটি অধাতু এবং গ্যাসীয়, কিন্তু হাইড্রোজেনের বেলায় আমরা রাসায়নিক ধর্মের প্রতি ফোকাস দেই। কিভাবে রাসায়নিক ধর্মের প্রতি ফোকাস দেই? গ্রুপ 1-এ যেরকম সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন 1s2 2s1, তারপর এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে লিথিয়ামের। দেন যদি আমরা সোডিয়ামের কাছে যাই কি হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো তো গ্রুপ 1-এর সবার সর্বশেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন? একটা করে। গ্রুপ 1-এর সবার সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন। তাই গ্রুপ 1-এর সবার সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনেরও সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 1-এর সাথে ইলেকট্রন বিন্যাসে হাইড্রোজেনের মিল রয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2, হাইড্রোজেন দেখো যেরকম গ্রুপ 1-এর সদস্যরা যেরকম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। দেন
হাইড্রোজেনে কিন্তু দেখো সোডিয়াম এই হ্যালোজেন গ্রুপের সাথে যুক্ত হতে পারে, HCl হতে পারে, HF হতে পারে। তো এখানে মূলত এই বিষয়টাই বলা হয়েছে যে গ্রুপ 1-এ যে সকল পরমাণুসমূহ থাকে তারা যেরকম হ্যালোজেন গ্রুপের সাথে হ্যালাইড গঠন করতে পারে, সিমিলার ওয়েতে হাইড্রোজেনও সেই হ্যালোজেন গ্রুপের সাথে হ্যালাইড বা হাইড্রোহ্যালাইড যে অ্যাসিড, সেই অ্যাসিড সে প্রস্তুত করতে পারে। তাই আমরা হাইড্রোজেনের বেলায় রাসায়নিক ধর্মের প্রতি ফোকাস দেই এবং দেখা যায় যে হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম, ইলেকট্রন বিন্যাস, বিক্রিয়া সব গ্রুপ 1-এর মতো বিধায় আমরা হাইড্রোজেনকে এখানে স্থান দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো, অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়? আচ্ছা, তো আমরা এই প্রশ্নের অ্যান্সার খুঁজবো যে অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়। খেয়াল করো, অক্সিজেন এবং ফ্লোরিন একই পর্যায়ের এরা। অক্সিজেনের গ্রুপ নাম্বার হচ্ছে 16 আর ফ্লোরিনের গ্রুপ হচ্ছে 17 এবং এরা উভয় পর্যায় 2 এর মৌল। তো একই পর্যায়ের, আমরা জানি বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় আকার তত ছোট হতে থাকে। এখন কেন, রিজনটা কি একটু দেখি আমরা। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন পাচ্ছি আমরা 6টা, আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 7টা। তাহলে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে যেহেতু আমি ইলেকট্রন সংখ্যা বেশি পাচ্ছি, তাহলে অবশ্যই নিউক্লিয়াসের আকর্ষণ বল সেখানে বেশি হবে, আকারটা আস্তে আস্তে ছোট হবে। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যেহেতু ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনের থেকে কম পাচ্ছি, সেই হিসাবে এখানে আকর্ষণ বল ফ্লোরিন থেকে কম, আকারটা ফ্লোরিন থেকে বড়। সো আকারের ভিত্তিতে বলা যাবে কি অক্সিজেন গ্রেটার দ্যান ফ্লোরিন, যে অক্সিজেন থেকে ফ্লোরিনের আকারটা কি হবে? বড় হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো, সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো বা অর্ধধাতু ব্যাখ্যা করো, যেভাবে আসুক না কেন অ্যান্সার কি হবে? অর্ধধাতু কাকে বলে? যে সকল পরমাণুসমূহ কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে, এদেরকে আমরা অপধাতু বলি। তো সিলিকনের মধ্যে দেখো, সিলিকনের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারটা রয়েছে, আমরা একটু পড়ি। দেখো যে অপধাতু বা অর্ধধাতু হলো এমন সকল মৌল যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যারা ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্যকে ধারণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অপধাতু। অর্থাৎ কোনো কোনো সময় এরা ইলেকট্রন ত্যাগ করে ধাতুর ন্যায় আচরণ করে, আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে অধাতুর ন্যায় আচরণ করে। সিলিকন এমন একটি মৌল যা উভয় চরিত্রই প্রদর্শন করতে পারে। এই দ্বৈত আচরণের কারণে সিলিকনকে একটি অপধাতু বা অর্ধধাতু বলা হয়। সিলিকন এই কাজটা করতে পারে, এর মূল রিজন হচ্ছে সিলিকনের পারমাণবিক সংখ্যা 14 থেকে 4টা যদি সে কোনোভাবে গ্রহণ করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সে 18 হয়ে যাচ্ছে। আবার 14 থেকে সে যদি 4টা কোনোভাবে ত্যাগ করতে পারে তাহলে সে 10 হয়ে যাচ্ছে। সো দেখো, তার পক্ষে কিন্তু ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস, 18তেও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, 10এও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। সো আমরা নিষ্ক্রিয় গ্যাস পাচ্ছি বিধায় আমরা সিলিকনকে কি বলতে পারবো? অপধাতু বা অর্ধধাতু বলতে পারবো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা এখানে কথা বলবো তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। ওকে, সো কি বলতেছে আমরা আগে একটু দেখি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আঁকি। ফসফরাসের তৃতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন, 2, 4, 5। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, ওকে ফাইন। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। ইলেকট্রন বেশি কার? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে। তাহলে আমরা জানি যে ইলেকট্রন যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে। তো এখানে আকর্ষণ বল যদি চিন্তা করি, আকর্ষণ বল চিন্তা করলে কার আকর্ষণ বল বেশি হবে বলো তো? আকর্ষণ বল চিন্তা করলে ক্লোরিনের আকর্ষণ বল বেশি হবে, ক্লোরিনের আকর্ষণ বল ফসফরাস থেকে বেশি হবে। তাহলে বলা যায় যে ইলেকট্রন আসক্তি, প্রশ্ন কি বলেছে আমাদেরকে প্রশ্নে বলেছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি না, আমাদের প্রশ্ন ছিল তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। সো তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। কেন তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের বেশি হবে? কেননা এই ইলেকট্রন যেহেতু আকর্ষণ বল বাড়িয়ে দিচ্ছে, তাহলে এই ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস কি করতে পারে? ইলেকট্রন মেঘকে নিচের দিকে আকৃষ্ট করতে পারে বেশি। ফসফরাস যতটা আকৃষ্ট করবে, ক্লোরিন পরমাণু তার থেকে বেশি পরিমাণ বলে আকৃষ্ট করবে। এজন্য শেয়ারকৃত ইলেকট্রন, খেয়াল করো, এরকম শেয়ারকৃত ইলেকট্রন যদি থাকে তাহলে অবশ্যই সেই শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট হবে, কেননা তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখন বেশি আছে, ফলে তার আকর্ষণ বল বেশি, তার ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি, ফলে সে বেশি পরিমাণ বলে আকৃষ্ট করবে, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। অন্যদিকে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা, আকর্ষণ বল এখানে ক্লোরিনের থেকে কম। তো শেয়ারকৃত ইলেকট্রন ফসফরাস যতটা আকৃষ্ট করতে পারবে শেয়ারকৃত ইলেকট্রনকে, ক্লোরিন তার থেকে বেশি পরিমাণ বলে আকৃষ্ট করতে পারবে। এই জন্য আমরা এখানের ইসের মান অনেক বেশি পাবো আর কি, ইলেকট্রন আসক্তির মান, তড়িৎ ঋণাত্মকতার মান এখানে আমরা অনেক বেশি পাবো। ওকে ফাইন। সো এইটাই এখানে বলতেছে, দেখো যে
ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? ক্লোরিনের কথা বলেছে, সো এটাও কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নিয়েই কথা বলেছে। সো আমরা দেখবো এটার অ্যান্সার কি হয়। ক্লোরিন আর ব্রোমিন সেম অ্যান্সার। দেখো ক্লোরিনের পর্যায় 3, তাহলে 3টা গোলাকার, আর ব্রোমিনের পর্যায় 4, তার মানে 4টা গোলাকার। তাহলে এক জায়গায় পর্যায় পাচ্ছি 3টা, আর এক জায়গায় পর্যায় পাচ্ছি 4টা। তাহলে এই যে ব্রোমিনের পর্যায় 4, মানে আমরা 4টা গোলাকার পাচ্ছি, তাহলে সর্বশেষ কক্ষপথে তো ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু ব্রোমিনের সর্বশেষ কক্ষপথে নিউক্লিয়াস থেকে একটু বেশি দূরে। 4টা যেহেতু গোলাকার স্তর, 4টা যেহেতু গোলাকার স্তর, সেহেতু নিউক্লিয়াস থেকে এটা কি হবে, একটু বেশি দূরে অবস্থান করবে, এবং যার কারণে আমরা বলতে পারি যে ব্রোমিন যতটা আকর্ষণ বল তৈরি করতে পারবে, ক্লোরিন তার থেকে বেশি পরিমাণে আকর্ষণ বল তৈরি করতে পারবে। ক্লোরিন নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা একটু কাছে ব্রোমিনের তুলনায়। এখন যদি ইলেকট্রন শেয়ার করা হয়, তাহলে এই ইলেকট্রনটা ক্লোরিন নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণ বলে আকৃষ্ট হবে, কেননা তার সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে একটু কাছে। ব্রোমিনের কিন্তু ততটা কাছে নয়, ব্রোমিনের ক্ষেত্রে একটু দূরে, বিধায় শেয়ার কিছু ইলেকট্রনকে আমরা ক্লোরিনকে বেশি পরিমাণ বলে আকৃষ্ট হতে দেখব, ক্লোরিনকে বেশি পরিমাণ বলে আকৃষ্ট হতে দেখব, ব্রোমিনকে আমরা কম পরিমাণ বলে আকৃষ্ট হতে দেখব। দ্যাটস ওয়াই ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান বেশি, ব্রোমিনের ইলেকট্রন শক্তির মান কম। ওকে, গেল এটা। নেক্সট দেখো, স্ট্রনসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? স্ট্রনসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? সেই যে দেখো আমরা এখানে বিক্রিয়া লিখেছি যে স্ট্রনসিয়াম প্লাস পানি, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সো এই স্ট্রনসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে, এবং এই স্ট্রনসিয়ামকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। দুইটা শর্ত, নাম্বার 1 পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে, আর নাম্বার 2 এরা মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। এই দুইটা শর্তের কারণে আমরা স্ট্রনসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলি। নেক্সট প্রশ্ন, ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলে কেন? সেম অ্যান্সার। দেখো ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলে কারণ ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হলো, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র ক্ষার। আবার ম্যাগনেসিয়ামকে কোথায় পাওয়া যায়? মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম কার্বনেট। তো এইভাবে বিভিন্ন যৌগ আকারে মাটিতে পাওয়া যায় বিধায় আমরা ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলি। মৃৎ মানে মাটিতে পাওয়া যায়, মৃৎ মানে কি বলতো? মাটিতে পাওয়া যায়, আর এখানে তো ক্ষার উৎপন্ন করতে পারতেছে বিধায় ক্ষার ধাতু, তাহলে মৃৎ ক্ষার ধাতু এই জন্যই বলা হয়। ওকে, সো আমরা যাচ্ছি দেখো পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলেছে? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন বলতেছে যে আয়রন একটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা এটার এখন অ্যান্সার খুঁজবো যে আয়রনকে কেন অবস্থান্তর মৌল বলা হয়, আমরা সেই প্রশ্নের অ্যান্সার খুঁজবো। ফার্স্টে আসো আয়রনের আমরা ইলেকট্রন বিন্যাস করি, Fe26। ইলেকট্রন বিন্যাস করে আমরা কি পাবো? সর্বশেষ কক্ষপথে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। তাহলে Fe2+ হতে পারে। দেখো Fe2+ হতে পারে। Fe যখন 2+ হবে তখন Fe এর D এর ইলেকট্রনগুলো চলে যাবে। আচ্ছা, D এর ইলেকট্রন চলে যাওয়ার পর আমাকে ফোকাস করতে হবে কোথায়? আমাকে ফোকাস করতে হবে D তে। এই যে দেখো 3D কি আকারে আছে? 3d6, তার মানে Dটা আংশিক পূর্ণ। এখানে শর্ত হচ্ছে যে সুস্থিত আয়নে D যদি 1 থেকে 9 থাকে, সুস্থিত আয়নে D যদি 1 থেকে 9 পর্যন্ত থাকে, আমরা সেই D কে কি বলতে পারি? আমরা সেই D কে অবস্থান্তর মৌল বলতে পারি। সেই মানে যার সুস্থিত আয়নে এরকম অবস্থাটা হবে তাকেই আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। এখানে দেখো D 1 থেকে 9, তাহলে এটাকে কি বলা যাবে? অবস্থান্তর মৌল বলা যাবে। নেক্সট দেখো, তাহলে Fe2+ গেল। এবারে আসো Fe3+। Fe3+ এ কি হবে? Fe3+ এ তো 4s থেকে 2টি ইলেকট্রন যাবেই, D থেকেও একটা ইলেকট্রন যাবে, তখন D5 হবে। তাহলে এটাও তো আমার D1 থেকে D9 শর্ত ফিল আপ করতেছে, তাহলে আমরা Fe2+ কেও অবস্থান্তর মৌল বলতে পারবো, Fe3+ কেও আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো, যার কারণে আয়রন একটি কি মৌল? আয়রন একটি অবস্থান্তর মৌল। নেক্সট প্রশ্ন দেখো, সোডিয়াম একটি ক্ষার ধাতু ব্যাখ্যা করো। এটা অ্যান্সার খুবই সহজ। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। সো পানিকে দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-, একটা H+ আর একটা OH-। তাহলে এই যে সোডিয়াম এই H+ এর সাথে এই OH- এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, আর কি উৎপন্ন করতে পারে? আর উৎপন্ন করতে পারে হাইড্রোজেন গ্যাস, আর উৎপন্ন করতে পারে হাইড্রোজেন গ্যাস। তাহলে যেহেতু সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, তাই সোডিয়ামকে কি বলা হয়? সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। সিলভারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? আমাদের গ্রুপ 11 এর 3টা মৌল আছে, সিলভার, কপার এবং গোল্ড। দেখো 3টা মৌল আছে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে সিলভার। তাহলে এই 3টা ধাতুকে মুদ্রা ধাতু বলা হয়, কেননা
প্রাচীনকালে এই ধাতুগুলো বিভিন্ন কয়েন আকারে ব্যবহার করা হতো, বিভিন্ন কয়েন বানানো হতো এই ধাতুগুলো দিয়ে, যেগুলোকে আমরা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা এইভাবে হিসেবে চিনতাম। তো এই যে এই মুদ্রাগুলো থেকে প্রাচীনকালে এই ধাতুগুলো থেকে প্রাচীনকালে বিভিন্ন মুদ্রা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ধাতুগুলোকে ব্যবহার করতাম। এই জন্য সিলভার, গোল্ড, কপার এদেরকে কি বলা হয়? এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। আচ্ছা, ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? দেখো প্রশ্নটা অনেকবার এসেছে। সো এখানেও দেখো আগের মতোই যে ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করতেছে। পানির সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে কীভাবে কাজ করতেছে? এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এটা হচ্ছে হাইড্রোজেন মূলক। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সিল মূলকের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন থেকে কি তৈরি হয়ে গেল? হাইড্রোজেন থেকে তৈরি হয়ে গেল হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন থেকে তৈরি হয়ে গেল হাইড্রোজেন গ্যাস। তাই ক্যালসিয়ামকে কি বলা হয়? তাই ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, আর মৃৎ কেন বলা হয়? মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ মাটিতে ক্যালসিয়াম কার্বনেট আকারে পাওয়া যায়, সেই জন্য আমরা ক্যালসিয়ামকে কি বলতে পারি? ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলতে পারি। এটা এই যে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? দেখো ক্ষার ধাতু নিয়েই বেশি প্রশ্ন। রুবিডিয়াম কি করতে পারে? পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এখানেও জাস্ট বিক্রিয়াটা সেম ভাবে হবে, পানির হাইড্রোক্সিল মূলক OH- আর হাইড্রোজেন মূলক H+। তাহলে রুবিডিয়াম আর OH- বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড আর এই যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তাই কি বলা যায়? রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা যায়, ক্ষার ধাতু বলা যায়। ওকে ফাইন। সো আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন। দেখো, আচ্ছা নেক্সট প্রশ্নটা কি? ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো। ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা জানি যে পর্যায় সারণীর গ্রুপ 17কে হ্যালোজেন, হ্যালোজেন কথার বাংলা অর্থ কি বলতো? লবণ উৎপাদনকারী। তাহলে ক্লোরিনকে যদি হ্যালোজেন বলা হয় তাহলে ক্লোরিন অবশ্যই লবণ উৎপাদন করতে পারে। তো এখন ক্লোরিন কিভাবে লবণ উৎপাদন করতে পারে? ক্লোরিন যদি আমাদের তীব্র সক্রিয় ধাতু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড বা লবণ। তাহলে এই যে ক্লোরিন তীব্র সক্রিয় ধাতুদের সাথে বিক্রিয়া করে, ক্লোরিন তীব্র সক্রিয় ধাতু যারা আছে এদের সাথে বিক্রিয়া করে যেহেতু সে লবণ উৎপাদন করতে পারে, তাই ক্লোরিনকে হ্যালোজেন বলা হয়। এবং এই হ্যালোজেন কথার অর্থই হচ্ছে লবণ উৎপাদনকারী। এখানে এই কথাটাই বলেছে, দেখো যে যার মূল উৎস সামুদ্রিক লবণ, হ্যালোজেন সমূহ ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে, যেরকম ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপাদন করতে পারে। তাই ক্লোরিন একটি কি মৌল? সল্ট ফর্মিং বা হ্যালোজেন মৌল। আচ্ছা, আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? খুব ভালো একটা প্রশ্ন। আর্গনকে আমরা কেন নিষ্ক্রিয় গ্যাস বলি? ফার্স্টে আসো আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, আর্গন 18 কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো তো আর্গনের সর্বশেষ কক্ষপথটায় কয়টি ইলেকট্রন রয়েছে? 8টা। তাহলে আমরা এইভাবে বলি যে সর্বশেষ কক্ষপথটি অষ্টক পরিপূর্ণ। সর্বশেষ কক্ষপথের অষ্টক পরিপূর্ণ বিধায় আর্গন এক্সট্রা ইলেকট্রন নিতেও চায় না, আবার ইলেকট্রন নিজের যা আছে সেগুলো কাউকে দিতেও চায় না। অর্থাৎ সে তার এই যে স্থিতিশীল অবস্থা, অষ্টক পরিপূর্ণ মানে কি? সেটা একটা স্থিতিশীল অবস্থা। সে তার স্থিতিশীল অবস্থাকে ভাঙতে চায় না। তো স্থিতিশীল অবস্থা যদি সে ভাঙতে না চায়, সে কাউকে ইলেকট্রন দিবেও না, সে কারো থেকে ইলেকট্রন নিবেও না। এই যে ইলেকট্রন দেওয়া না নেওয়া হলে সে তো কারোর সাথে যৌগ গঠন করতে পারবে না, সে একা একা থাকবে। এই যে সে একা একা থাকতে চায় বা সে একা একা থাকে, এই জন্যই মূলত আর্গনকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল বলা হয়। তো এই কথাটাই জাস্ট এখানে মূল কথাটা ফোকাস করবো আমরা। সে আর্গন মানে সে বলতে আর্গনকে বোঝাচ্ছি। আর্গন কারোর সাথে ইলেকট্রন শেয়ারও করতে চায় না, কারো থেকে ইলেকট্রন নিতেও চায় না, দিতেও চায় না, অষ্টক পরিপূর্ণ, সে বেশি সুস্থিত বিধায় আর্গনকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? সো আমরা সোডিয়াম নিয়ে কাজ করেছি, রুবিডিয়াম নিয়ে কাজ করেছি। তো পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়, সেম অ্যান্সার, যে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে পারে। সেই যে পটাশিয়াম হাইড্রোক্সিল আয়ন পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারতেছে। তাই পটাশিয়ামকে কি বলা হয়? তাই পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। সে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে, তাই আমরা পটাশিয়ামকে কি বলতে পারি? ক্ষার ধাতু বলতে পারি। আচ্ছা, আবার চাইলে তোমরা এক্সট্রা এটাও দিতে পারো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই যে আমরা এখান থেকে যে ক্ষার পেয়েছি সেগুলো HCl এর সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। মানে আমরা যে আসলে ক্ষার উৎপাদন করছি কিনা এটা একটা পরীক্ষামূলক প্রমাণ, যে ফার্স্টে তো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করলাম, এখন এটা আসলে ক্ষার কিনা সেই ক্ষারটাকে প্রমাণ করার জন্য HCl এর সাথে বিক্রিয়া করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লবণ পানি তৈরি হলো। যেহেতু লবণ পানি তৈরি হয়েছে সেহেতু আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার ধাতু বলতে পারবো। যাচ্ছি নেক্সট প্রশ্নে, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে S থাকে, খেয়াল করো, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে S থাকে এবং সেই S 1s2 S পরিপূর্ণ থাকে,
তো যেহেতু প্রথম কক্ষপথ, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বলতে প্রথম কক্ষপথ কি বোঝানো হচ্ছে, এবং তার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছেও দুইটা, এটা একটা স্থিতিশীল অবস্থা, সে এই স্থিতিশীল অবস্থা পরিপূর্ণ মানে সে এই স্থিতিশীল অবস্থা ভাঙতে চায় না, এজন্য সে কারো থেকে ইলেকট্রন নেয়ও না, কাউকে ইলেকট্রন দেয়ও না। তাহলে এই যে স্থিতিশীল অবস্থায় যে থাকতে চায়, এই থাকতে চাওয়াটাকেই হিলিয়ামকে কিসে পরিণত করেছে, নিষ্ক্রিয় গ্যাসে পরিণত করেছে, এবং হিলিয়াম ভৌত অবস্থায় গ্যাসীয়। নাম্বার 1 তার ভৌত অবস্থা গ্যাসীয়, আর নাম্বার 2 সে তার ইলেকট্রনের কনফিগারেশনকে পরিবর্তন করতে চায় না, 2 আছে 2 থাকুক, সে 3ও করতে চায় না, 1ও করতে চায় না। তাহলে এই যে সে চেঞ্জ করতে না চাওয়া, এই চেঞ্জ করতে না চাওয়াকে তাকে নিষ্ক্রিয় অবস্থায় তৈরি করেছে, এবং গ্যাসীয় অবস্থা, এই দুটো মিলে হিলিয়ামকে কি বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নেক্সট প্রশ্ন, F2O Cl2 একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। সো দেখো তোমরা এখান থেকে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন ফ্লোরাইড, আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করেছে, নাম্বার 1। নাম্বার 2, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হলো, এই যে আমাদের যেই এটা তো গ্যাস HF, এবারে সেই HF কে যদি পানির সাথে মিশাই, খেয়াল করো, তাহলে সেখান থেকে কি তৈরি হবে, HF এর অ্যাকুয়াস দ্রবণ। এবং এই HF এর অ্যাকুয়াস দ্রবণকে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারি, খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি এই হাইড্রোজেন ফ্লোরাইড যেই রকমের বিক্রিয়া দেয়, যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড দিয়েও বিক্রিয়া করতাম, সে সেম রকম বিক্রিয়ার ফলাফল দিত, লবণ তৈরি করতো, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতো, পানি তৈরি করতো। তাহলে বলা যেতে পারে যে ফ্লোরিন এবং ক্লোরিন এরা একই গ্রুপভুক্ত, এবং একই গ্রুপভুক্ত বিদায় এরা কি করে, একই রকমের বিক্রিয়া প্রদর্শন করে, একই গ্রুপভুক্ত বিদায় এরা একই রকমের বিক্রিয়া প্রদর্শন করে। ওকে ফাইন, তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাইলে আমরা আমাদের এই অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আর রোড টু মিশন 100 সাজেশনের চ্যাপ্টার 4-এর অংশটুকু আমরা এখানে শেষ করতেছি। আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রতি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।